দৈনন্দিন জীবনের ব্যস্ততাই হোক বা কাজের চাপ বা মানসিক অবসাদ, এই সব কিছু থেকে মুক্তি পাওয়ার আমার কাছে তো একমাত্র উপায় হচ্ছে পাহাড়। পাহাড়ের ওই স্নিগ্ধ মনোরম পরিবেশ। সো বাঙালি না পাহাড় মানে আগে বোঝে নয়তো দার্জিলিং, নয়তো সিকিম, নয়তো কুলু মানালি বা কাশ্মীর। হ্যাঁ, এই সমস্ত জায়গাগুলো খুবই সুন্দর, কিন্তু এগুলো ছাড়াও কিন্তু আমাদের সাধ্যের মধ্যে আর খুব কাছেই রয়েছে অরুণাচল প্রদেশ। অরুণাচল প্রদেশের কিন্তু প্রাকৃতিক সৌন্দর্য অতুলনীয়। এখনও কিন্তু ভার্জিন বিউটিটা এই অরুণাচল প্রদেশে তোমরা পাবে। ট্যুরিস্টের সংখ্যা অন্যান্য জায়গা থেকে কম হওয়ার জন্য ওই শান্ত মনোরম পরিবেশটা কিন্তু খুব ভালোভাবে অনুভব করতে পারবে এই অরুণাচল প্রদেশে। বরফও পাবে এখানে। তো তোমরা যদি নিজেদের জীবনে একবার অরুণাচল প্রদেশ না ঘোরো, আমি তো বলবো খুব বড় কিছু কিন্তু মিস করতে চলেছো। তো আজকের ভিডিওটা হবে তোমাদের জন্য। তোমরা পেয়ে যাবে অরুণাচল প্রদেশের একটা কমপ্লিট গাইডেন্স। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক, স্কিপ না করে এন্ড অবধি সাথে থেকো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ট্রিপ কিউ। তো থাম্বনেল আর টাইটেল দেখে বুঝতেই পেরেছো যে আজকের ভিডিওটা হতে চলেছে একটা অরুণাচল ট্রিপের একটা কমপ্লিট গাইডেন্স, যেটা অবশ্যই তোমাদেরকে নেক্সট অরুণাচল ট্রিপ প্ল্যান করতে হেল্প করবে। তো যারা আমাদের অলরেডি সিরিজের ভিডিওগুলো দেখেছে তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ। কেমন লেগেছে অবশ্যই জানিও। আর যারা এখনও দেখোনি, আই বাটন আর ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে কিন্তু তোমরা চাইলেই দেখে নিতে পারো। তো আজকের ভিডিওটা দেখলে তোমরা একটা কমপ্লিট আইডিয়া পেয়ে যাবে দ্যাট হাউ টু রিচ, কোন রুট ম্যাপটা তোমরা ফলো করবে, কোন সিজনটা বেস্ট হবে তোমাদের জন্য ঘোরার জন্য, বা কোন মান্থটা বেস্ট হবে তোমাদের কমপ্লিট যে ট্যুর ইটিনারিটা ওটা কি হতে পারে, কোন কোন জায়গায় ঘুরবে, তোমরা কোন হোটেলে থাকবে, কি কি খাবার খেতে পারো, আর ওভারঅল একটা বাজেট আর কত দিন মিনিমাম লাগবে, সব কিছু কিন্তু ইনফরমেশন পেয়ে যাবে আজকের এই ভিডিওতে। তো চলো দেরি না করে তাহলে শুরু করা যাক। সো জেনারেলি ফার্স্ট কোশ্চেন আমাদের মনে যেটা আসে যে আমরা কীভাবে পৌঁছাবো। সো কীভাবে পৌঁছাবো এটা জানার আগে আমরা তোমাদেরকে ডিসাইড করতে হবে তোমরা অরুণাচলের কোন সাইডটা ঘুরবে। কারণ অরুণাচল একটা এত বড় স্টেট যার এরিয়া 83,000 স্কোয়ার কিলোমিটারেরও কিন্তু বেশি। তাই কি হয়, ধরো তুমি প্ল্যান করলে ওয়েস্ট সাইড যাবে, তো ওয়েস্ট সাইড থেকে ইস্ট সাইডের ডিস্টেন্সই কিন্তু 1200 কিলোমিটারের বেশি হয়। আর হিলি এরিয়াতে 1200 কিলোমিটার ট্রাভেল করা ইজ নট আ জোক। তো একসাথে কিন্তু দুটো এরিয়া তোমরা কভার করতে ম্যাক্সিমাম টাইম পারবে না, কারণ আমাদের কাছে অতটা টাইম থাকে না। টাইম যদি থাকে, তুমি 1 মাসের জন্য বেরো, তাহলে তো তুমি পুরোটাই ঘুরতে পারবে, সেটা একটা আলাদা সিনারিও। তো আমি প্রথমে তোমাদের সাজেস্ট করব, যদি তোমরা প্রথমবার অরুণাচল যাও তো প্রথমে টার্গেট করবে ওয়েস্ট সাইডটা ভিজিট করার জন্য। এবার বলবে কেন? কারণ ওয়েস্ট সাইডের হাইটটা বেশি, আর ওখানে কিন্তু ওই বুমলা পাস, মাধুরী লেক, তাওয়াং, এই সব পুরো সার্কিটটা কিন্তু ওয়েস্ট সাইডেই পড়ে, যেখানে বরফ পাওয়ার চান্সেসটা তোমাদের কাছে অনেক হাই হবে। হাই অল্টিটিউড মানে কি, তোমাদের ন্যাচারাল বিউটিটাও তোমরা আরও বেশি ভালো করে এনজয় করতে পারবে। সো আই উইল সাজেস্ট টু ভিজিট ওয়েস্ট সাইড অফ অরুণাচল ফার্স্টলি, দেন তোমরা আদার্স পার্টগুলো ভিজিট করতে পারবে। তো চলো দেরি না করে আমি ওভারঅল একটা রুট ম্যাপ, ওয়েস্ট ইস্ট সব কিছুর একটা রুট ম্যাপ তোমাদেরকে শেয়ার করি, আর তারপরে আস্তে আস্তে বাকি পয়েন্টসগুলো কিন্তু কভার করবো। তো তোমরা দেখতে পাচ্ছ অরুণাচলের এই পুরো ট্রিপটাকে তোমরা চাইলে, আমি যদি এভাবে ডিভাইড করি, ওয়েস্ট জোন, ইস্ট জোন, মিডল জোন অ্যাজ পার দ্য ম্যাপ। তো আমি যদি ভাবি যে তোমরা ওয়েস্ট জোন ঘুরবে, যেটা আমিও সাজেস্ট করছি, কারণ ওয়েস্ট জোনের অল্টিটিউডটা হাই হওয়ার জন্য বেশি ন্যাচারাল বিউটি পাবে, প্লাস তাওয়াং, বুমলা পাস, এগুলো সেরা পাস, এগুলো সব কিন্তু তোমাদের ওয়েস্ট জোনের মধ্যেই আসবে। তো ওয়েস্ট জোন ইদার তুমি গুয়াহাটি থেকে শুরু করো, আর যদি আমি তো বলবো যদি তুমি কলকাতা থেকে জার্নিস করো তো বেটার হবে। কলকাতা থেকে এখন ডাইরেক্ট ফ্লাইটও পাওয়া যাচ্ছে তেজপুরে, তো তেজপুর থেকেও তোমরা শুরু করতে পারো, তাহলে তোমাদের একটু জার্নিটাও কম হবে আর টাইমটাও একটু কিন্তু কম লাগবে। কারণ তেজপুর থেকে তোমরা সেম ডেতেই ভালুকপংয়ের ব্রিজ ক্রস করে কিন্তু পৌঁছে যেতে পারো ইদার বমডিলা কিংবা দিরাং, যেটা তোমাদের ইচ্ছে। দেন বমডিলা দিরাং হয়ে তোমরা সেলা পাস হয়ে তাওয়াং পৌঁছে যাবে, তাওয়াং থেকে বুমলা পাস ঘুরে আবার সেম রুটেও কিন্তু তোমরা ব্যাক করতে পারো ইদার গুয়াহাটি কিংবা তেজপুর, যেটা তোমাদের চয়েস হবে। সেখানে ট্রেনে গেলে তোমাদেরকে বলবো যে গুয়াহাটি পৌঁছাও, গুয়াহাটি থেকে বাই রোড কালাকটাং স্টে করো, দেন পুরো রুটটা ফলো করো। আর যদি ভাবো যে ফ্লাইটে যাবে তো বেটার হবে গুয়াহাটি পর্যন্ত ফ্লাইটে না গিয়ে ডাইরেক্ট তেজপুর পর্যন্ত ফ্লাইটে এসে ওখান থেকে তোমরা তোমাদের ট্রিপটা শুরু করতে পারো। যদি ভাবো তোমরা ইস্ট জোন ঘুরবে তাহলে ডিব্রুগড় তোমাদের নিয়ারেস্ট হবে, আর কলকাতা থেকে ডিব্রুগড়ের ফ্লাইট, ট্রেন সব কিছুই অ্যাভেলেবেল থাকে। ডিব্রুগড় থেকে পাশিঘাট, মেচুকা, দামবুক ঘুরে আবার সেম রুটে তোমরা ব্যাক করবে। সিমিলারলি তোমরা যদি জিরো ভ্যালি ঘোরার ইচ্ছে থাকে তো এটা তোমরা গুয়াহাটি থেকে তো তোমরা সব কিছুই করতে পারো, কারণ গুয়াহাটি তো ওয়েল কানেক্টেড, বা ডিস্টেন্সে কখনো বেশি বা কম হয়, ওটা তোমরা কিছুটা চাইলে গুগল ম্যাপে খুললেই কোন জায়গা থেকে ডিস্টেন্স কম তোমাদেরও কিন্তু একটা আইডিয়া হয়ে যাবে।
সো ইটানগর থেকেও স্টার্ট করতে পারো, ইটানগর ক্যাপিটাল, তো ইটানগরের তুমি আরামসে এয়ারপোর্ট আছে তো ফ্লাইও করতে পারো। সো ইটানগর থেকে জিরো ভ্যালিউ দ্যাপোজিও অ্যালং আবার সেম ওই পাশিঘাট মেচুকা দামবুককেও অ্যাটাচ করে সেম রুটে তুমি ব্যাক করতে পারো। তো যদি বেশি টাইম থাকে তো জিরো ভ্যালির সাথে কিন্তু এই এরিয়াটা তোমরা অ্যাটাচ করতে পারো, কিন্তু জিরো পাশিঘাট তার সাথে তাওয়াং এই রুটটা কিন্তু অ্যাটাচ করা খুব হেকটিক হয়ে যাবে আর অনেকটা সময় লাগবে। তো আমি বলবো এতটা হেকটিক করে না ঘুরে আলাদা সময় গিয়ে ঘোরো। আর ফার্স্টলি যদি তুমি যাও, ফার্স্ট টাইম গেলে আগে ওয়েস্ট জোনটা কভার করার চেষ্টা করো। সো প্রথমে না আমি একটা জিনিস বলতে ভুলে গেছিলাম, রুট ম্যাপটা বলতে বলতে আমার মনে পড়লো যে ইনার লাইন পারমিট কিন্তু আমাদের লাগবে অরুণাচল যাওয়ার জন্য, এটা তোমরা অনেকেই জানো। ইনার লাইন পারমিট বানানো কিন্তু খুব ইজি, ইট উইল টেক হার্ডলি 5 মিনিটস। তো গুগলে গিয়ে যে অরুণাচল ইনার লাইন পারমিট বলে সার্চ করবে, কোন ওয়েবসাইটের লিঙ্কটা আমি এই ভিডিওতেই ডেসক্রিপশানে তোমরা পেয়ে যাবে, প্লাস আমি স্ক্রিনেও দেখাচ্ছি, এখানে ডাইরেক্টলি তোমরা ক্লিক করতে পারো। দেখবে যখন ইন্টারফেসটা খুলবে ওখানে ট্যুরিস্ট ইএলপি বলে একটা অপশানই আছে, ওখানে ক্লিক করে নিজেদের ডিটেলস অ্যান্ড অলগুলো ফিল করবে। আধার নাম্বার লাগবে তোমাদের, দেন 500 রুপিস লাগবে 3 to 14 ডেজের একটা পারমিট বানানোর জন্য। আর এই ব্যাপারে কিন্তু একটা ডিটেল স্টেপের শর্ট ভিডিও আমি অলরেডি আমার চ্যানেলে বানিয়ে রেখেছি, এই যে আই বাটনের লিঙ্কটা শো হচ্ছে, ওখানে ক্লিক করো, তোমরা যদি চাও কীভাবে আইএলপি বানাবে তার কিন্তু স্টেপগুলো দেখে নিতে পারো। চলো এরপরে বাকি জিনিসগুলো 1 by 1 আমরা জানতে থাকি। এবার আসে যাক কোন টাইমে গেলে আপনার জন্য বেস্ট হবে। তো যদি প্ল্যান থাকে তাওয়াং ঘোরার, আমি তো ডেফিনেটলি সাজেস্ট করব মার্চ থেকে এপ্রিল সেকেন্ড উইকের মধ্যে ঘোরো। এবার বলবে কেন, কারণ এই টাইমটার মধ্যে টেম্পারেচারটা যতটা থাকে সেটা বেয়ারেবল থাকে, যেটা আমরা এনজয় করতে পারি। আমরাও কিন্তু -1 পেয়েছি, 4-5ও পেয়েছি, কিন্তু হুইচ ইজ বেয়ারেবল অ্যান্ড এনজয়েবল। ওর থেকে কম হলে হয়তো কখনো কোনো প্রবলেম হতেও পারে। আর একটা জিনিস আমি বলবো যে এই টাইমে গেলে কি তোমাদের টেম্পারেচারটা যেমন সুটেবল হবে, রোড ক্লোজ সেরকম থাকবে না, আবার এই টাইমে গেলে তোমরা বরফও পাবে, ইভেন অ্যাক্টিভ স্নোফলও কিন্তু দেখতে পাবে। আমরা কিন্তু সেলাপাসে স্নোফল পেয়েছি, আর বুমলাও কিন্তু পুরো বরফে ঢেকে থাকবে এই সময়। তো পুরো মজাটাই কিন্তু তোমরা ভালোভাবে নিতে পারবে যদি এই সময়ের মধ্যে যাও। দেন জুন অবধি তোমরা যেতেই পারো, জুন অবধি সামার সিজন কনসিডার করা হয়। তো কিন্তু জুনে গেলে বরফ পাওয়ার চান্সেস কিন্তু কম থাকে, কারণ যদি বৃষ্টি না হয় বরফটা গলতে শুরু করবে। আর তারপরে আসা যাক মনসুনটা, জুলাই টু সেপ্টেম্বর থার্ড উইক অবধি অ্যাভয়েড করাই বেটার, কারণ তখন মনসুনের জন্য রোড ব্লক থাকে আর নর্থ ইস্টের কন্ডিশন কিন্তু যথেষ্ট খারাপ থাকে, ল্যান্ডস্লাইডের চান্সেস থাকে, তো অনেকটা রিস্কি হয়ে যায়। তো আই উইল ডেফিনেটলি সাজেস্ট টু অ্যাভয়েড দিস টাইম। এবার আপনি যদি খুব বেশি অ্যাডভেঞ্চারাস হয় তখন সেটা আলাদা ব্যাপার। আর এরপরে অক্টোবর থেকে নভেম্বরও যাওয়া যায়, এটা উইন্টার সিজনে স্টার্ট হচ্ছে, বেয়ারেবল ওয়েদার থাকে, তবে স্নোফল কিন্তু তখনও স্টার্ট হয় না, তো স্নো পাওয়ার চান্সেস কম থাকে। ডিসেম্বর জানুয়ারি একদম ফুল উইন্টার ভাইব পাবে, পুরো সব জায়গা স্নোতে ঢাকা থাকবে। তবে এই সময় কিন্তু বুমলার রাস্তাটা বন্ধ থাকবে, কারণ স্নোর জন্য কিন্তু বুমলা পাসে যেতে পারবে না, তো ওইটা ভেবে যাবে। যদি তাওয়াংয়েই যেতে চাও, শুধু পুরো বরফে ঢাকা তাওয়াং আর মাইনাস টেম্পারেচার এগুলো যদি ফিল করতে চাও, তাহলে তোমরা চাইলে এই উইন্টার সিজনে যেতে পারো। এটা তো গেল তাওয়াং মানে ওয়েস্ট সাইডের কথা। যদি তোমাদের প্ল্যান থাকে জিরো ভ্যালি যাওয়ার, তাহলে জিরো ভ্যালি তোমরা যদি যেতে চাও তো ট্রাই করো জিরো মিউজিক ফেস্টিভ্যাল হয়, জেনারেলি ওই সেপ্টেম্বর এন্ড উইক থেকে অক্টোবর ফার্স্ট উইকের মধ্যেই হয়। 2020 পরে ওটা 26 সেপ্টেম্বর থেকে 29 সেপ্টেম্বর হচ্ছে, তো চাইলে ওই টাইমে যেতে পারো, কিন্তু ওই টাইমে কিন্তু প্রচণ্ড রাশ থাকে, তো আগে থেকে কিন্তু সমস্ত বুকিং করে নেবে। আর পাশিঘাট সাইড যেতে গেলে তোমরা উইন্টারেও যেতে পারো, ওটা হাই অল্টিটিউড না থাকার জন্য ওই প্রবলেমগুলো হবে না, প্লাস সামারেও যেতে পারো, জাস্ট মনসুনটা অ্যাভয়েড করো। চলো এবার আসা যাক ওয়্যার টু স্টে। তো স্টে অপশান তোমরা অনেকই পাবে পুরো ট্রিপে তোমাদের। তো এই অরুণাচলে কিন্তু হোমস্টের কনসেপ্টটা খুব পপুলার। আর যদি তোমাদের মাথা থাকে না খুব লাক্সুরিয়াস স্টে, তাহলে কিন্তু অরুণাচল ইজ নট আ প্লেস ফর ইউ। কারণ এখানে লাক্সারি হোটেল বলতে ওটা তোমাদের সেভাবে হয়তো তাওয়াংয়ে এখন 1-2টো হয়েছে, আগে তো তাও ছিল না, মানে যদি তোমরা ওই 5 স্টার ক্যাটাগরি ভাবো। আদারওয়াইজ কিন্তু অন্যান্য ছোটো ছোটো ভিলেজে তো তোমরা পাবে না। বাট আমার মনে হয় কি অরুণাচলের ভার্জিন বিউটি নেচারটাই সব, এখানে আমাদের লাক্সারি স্টের দরকারও হবে না। এখানে হোমস্টে যেটা বললাম খুব পপুলার, তোমরা অনেক ভালো ভালো হোমস্টেও পেয়ে যাবে। তো আমরা যে হোমস্টেগুলোতে থেকেছি সেটা তো আগের ভিডিওতে দেখেওছো, প্লাস আমি কিছু সাজেশন প্লেস ওয়াইজ আমার ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা চাইলে সেখান থেকেও চেক করে নিতে পারো। তো অ্যাপ্রক্স যদি আমি বলি 2000 পার ডে ধরে এগোও, কারণ এখানে তার থেকে সস্তার হোটেলগুলো কতটা হাইজিনিক হবে আমার সত্যি ডাউট আছে। হয়তো তোমরা কোনো কোনো জায়গায় 1200-1300 পেতে পারো, বাট সেটা কেমন হবে তার আমার কোনো আইডিয়া নেই। 2000 রুপিসের যেটা আমি বলছি, কিছু কিছু জায়গায় 1800 থেকে 2000, ওগুলোও কিন্তু কোয়াইট ডিসেন্ট হোটেল, এরকম না যে ওর মধ্যে অনেক তুমি লাক্সারি পাবে। একটা ক্লিন এনভায়রনমেন্ট, মানে ফ্যামিলি নিয়ে স্টে করার জন্য যেটা দরকার সেটা পাবে। তো মিনিমাম এই সার্কিটটা ঘুরতে তোমাদের 6 নাইট 7 ডেজ টাইম লাগবে। তো আমি যদি অ্যাপ্রক্স হোটেল কস্ট ধরি ফর 2,
অ্যারাউন্ড 10 to 12,000 তোমাদের পুরো হোল ট্রিপটা কিন্তু হয়ে যাবে। নেক্সট এই খাবারের ব্যাপারে তো বাঙালি খুব সেন্সিটিভ, বাঙালি সব জায়গাতে যাওয়ার আগে ভাবে খাবার পাবো তো ঠিকঠাক, তো আমি বলবো হ্যাঁ খাবার নিয়ে কোনো সমস্যা নেই, আমাদের টেস্ট বাড আর ওদের মধ্যে খুব একটা ডিফারেন্স নেই। আমরা যেরকম ওখানে ভাত ওরা খুব খায়, তো ভাত, চিকেন, ডাল, আলু ভাজি এই সব জিনিস খুব কমন আরামসে পেয়ে যাবে। এর সাথে সাথে তোমরা যাদের চাইনিজ ভালো লাগে, মোমোস, ফ্রাইড রাইস, চাউমিন আর কফি ওদের খুব ভালো বানায়, আর দামটাও রিজনেবল, তো এই সব জিনিসগুলো অবশ্যই ট্রাই করো। আর খাবারের দাম খুব একটা বেশি না, ঠিকঠাকই আছে, যেরকম টাইপের রেস্টুরেন্টে তোমরা খাবে তার উপরও কিছুটা ডিপেন্ড করবে। তো আমি যদি মিনিমাম কস্ট বলি তো 4 to 1,000 রুপিস পার ডে মিনিমাম তোমাদের লাগবে। এবার যদি তোমরা ওই ড্রাই ফ্রুট বাগেরা খাও, লাইক বিস্কিট, কেকস, ব্রেড, বা বাঙালিরা অবশ্যই মুড়িও খায়, তো এইসব যদি তোমরা খাও তাহলে হয়তো কস্ট কাটিং হতে পারে। বাট আমরা তো খুব ফুডি, যেখানে যে অনেক ওদের খাবারও এক্সপ্লোর করি, তো আমাদের তো 1000টা ভিজিট মানে মিনিমাম লাগে, তার বেশিও লেগেছে, ডিপেন্ড করছে যে তোমরা কত আইটেম খাচ্ছ বা কোথা থেকে খাচ্ছ। তো অ্যারাউন্ড যদি আমি 6 night 7 days ট্রিপ ধরি তো মিনিমাম 8 থেকে 10,000 যদি তোমরা ফুডের বাজেট ধরো তাহলে তোমাদের হয়ে যাবে পুরোটা। আর আমরা যে রেস্টুরেন্টগুলোতে খেয়েছিলাম তাওয়াংয়ে, আমি অবশ্যই সেগুলোতে সাজেস্ট করবো, তোমরা এই এখন স্ক্রিনেও দেখতে পাবে, প্লাস আমি ডেসক্রিপশন রেস্টুরেন্টের নাম দিয়ে দেবো, তো তোমরা চাইলে কিন্তু সেখান থেকেও গিয়েও ট্রাই করতে পারো। চলো এবার আসা যাক ডে ওয়াইজ তোমরা কোথায় কোথায় ঘুরতে পারবে আর প্রত্যেকটা জায়গার মাস্ট ভিজিট প্লেসগুলো কী হবে তার ব্যাপারে একটা কমপ্লিট ডিসকাশন। তো তোমরা তো জানো আমরা শুরু করেছিলাম আমাদের জার্নিটা তেজপুর থেকে। তো আমাদের যে ডে 1 ছিল, আমরা ডে 1-এ তেজপুর থেকে ভালুকপংয়ের চেকপোস্টটা ক্রস করে, আর চেকপোস্টে কিন্তু তোমাদের ওই ট্যুরিস্ট পারমিট, তার সাথে যদি গাড়ি নিয়ে যাও তো গাড়ির ডকুমেন্টস বাগেরা শো করে তারপরেই কিন্তু চেকপোস্ট থেকে তোমাদের অ্যালাউ করবে ফার্দার যাওয়ার জন্য। তো ওই ভালুকপংয়ের চেকপোস্ট ক্রস করে আমরা প্রথম স্টেটা নিয়েছিলাম, যে জায়গাটা তার নাম হচ্ছে বমডিলা, যেটা আমাদের ভিডিওতে দেখেছো, বাকি ভিডিও লিঙ্ক তোমরা আই বাটনে পেয়ে যাবে, ওখান থেকে দেখে নিতে পারো। তো বমডিলাতে আমরা স্টে করেছিলাম, হোটেল পৌঁছাতে আমাদের প্রায় সন্ধে হয়ে গেছিলো। সন্ধেবেলায় পৌঁছানোর পরে আমরা জাস্ট ওই হোটেলে রেস্ট করেছিলাম। ওই দিন কিছুই আমাদের এক্সপ্লোর করার সময় ছিল না, সত্যি কথা বলতে এনার্জিও খুব একটা ছিল না। এটা এইভাবেই আমাদের কেটে গেছিলো ডে 1। ডে 2-তে আমরা বমডিলা থেকে চেক আউট করেছিলাম। চেক আউট করার পরে বমডিলার যে লোকাল সাইট সিন, বমডিলা ওয়ার মেমোরিয়াল, বমডিলা ভিউ পয়েন্ট, বমডিলা মনেস্ট্রি, আর যদি তোমাদের অর্কিডস পছন্দ হয় তো অর্কিড গার্ডেন্সও আছে নিয়ার বাই, তো ওটাও তোমরা ভিজিট করতে পারো। ভিজিট করার পরে আমরা বমডিলারি হাইওয়ে একটা ধাবা থেকে লাঞ্চ করে আমরা ডাইরেক্ট চলে এসেছিলাম দিরাঙে। তো তোমরা কেউ যদি চাও ডাইরেক্টলি বমডিলা থেকেও কিন্তু তাওয়াং ওই দিন যেতে পারো, তাহলে ওই অ্যারাউন্ড 7টা-8টার মধ্যেই হোটেল থেকে বেরিয়ে যাবে, তাহলে আরামসে সন্ধ্যাবেলার মধ্যে তাওয়াং পৌঁছে যাবে। বাট আমাদের যেহেতু বমডিলাটাও ঘোরার প্ল্যান ছিল তো সেই জন্য আমরা বেরোইনি। তো বমডিলা থেকে দিরাং অ্যারাউন্ড তোমাদের 1 থেকে 1.5 ঘন্টার রাস্তা, তো আরামসে তোমরা দিরাং পৌঁছে যাবে দুপুরের মধ্যেই। তো ওই দিন চাইলে দিরাঙের কিছু সাইট সিনও করতে পারবে। তো দিরাঙের মাস্ট ভিজিট প্লেস যদি আমি বলি, দিরাং মনেস্ট্রি, হট স্প্রিং ওয়াটার, শান্তি ভ্যালি, মান্ডালা টপ, আর দিরাঙের মার্কেটও তোমরা ঘুরতে পারো। এই জায়গাগুলো দিরাঙে ঘুরতে পারো, ওই দিনও ঘুরতে পারো, পরের দিন সকালেও যদি খুব আর্লি মর্নিংয়ে বেরো 1-2টো প্লেস ঘুরতে পারো, বা কোনো একটা দিন যদি আলাদা করে স্টে করো সেদিনও কিন্তু তোমরা চাইলে দিরাং অবশ্যই ঘুরে দেখো, জায়গাটা কিন্তু খুব সুন্দর। তো এইভাবেই কিন্তু তোমাদের ডে 2টা দিরাং পৌঁছেই তোমরা দিরাঙে স্টে করে শেষ করতে পারো। ডে 3-তে আসা যাক। এবার ডে 3-তে কিন্তু আমরা দিরাং থেকে ডাইরেক্ট চলে যাব তাওয়াং। তো যেহেতু রাস্তাটা অনেকটা লম্বা, মানে জার্নিটা অনেকটা হবে, তো তাই চেষ্টা করবে 8টার মধ্যেই চেক আউট করে বেরিয়ে যাওয়ার। তো মোটামুটি ধরে নেবে ম্যাপ তোমাদেরকে যাই দেখাক, দিরাং থেকে কিন্তু তোমাদের তাওয়াং পৌঁছাতে 6 ঘন্টা ধরে এগিয়েও, কারণ রাস্তায় কিছু এনরুট সাইট সিনও আছে, প্লাস কখনো তোমরা একটু ব্রেক নিতে পারবে, তো সব মিলিয়ে 6 ঘন্টা ধরে রাখবে। তো আমরা মোটামুটি 8:30টার দিকে আমাদের জার্নি স্টার্ট করেছিলাম, আর আমরা তো আমাদের পুরো ট্রিপটা বাইকেই করেছি, সেটা তো তোমরা দেখেছো। তো এই দিন আমরা প্রথমে সেলা পাস হয়ে, সেলা পাসে আমরা কিন্তু স্নোফলও পেয়েছিলাম, যেটা আমাদের ভিডিওতে অলরেডি দেখেছো, যারা দেখোনি তার আই বাটনের লিঙ্ক দিচ্ছি, দেখে নিতে পারো ভিডিওটা। সেলা পাস ক্রস করে যশবন্তগড় ওয়্যার মেমোরিয়ালে আমরা একটু দাঁড়িয়েছিলাম, ওখানে একটা ক্যান্টিন আছে, ওখানে আমরা কিছু খাবার খেয়েছিলাম, কারণ রাস্তায় কিন্তু খাবারের খুব একটা অপশান নেই, তো এরকম ক্যান্টিন পেলে সেখানে দাঁড়িয়ে খেতে পারো। দিয়ে আমাদের বৃষ্টির জন্য জাঙ্ক ফল আর ঘোরা হয়নি, আদারওয়াইজ যদি তোমাদের ওয়েদার ভালো থাকে যশবন্তগড় ওয়্যার মেমোরিয়াল থেকে যখন তুমি তাওয়াং আসবে ওই রাস্তাতে একটা জাং বলে জায়গা আছে, ওখানে একটা জাং ফলস আছে, ফলসটা অবশ্যই দেখে তাওয়াং পৌঁছে যাবে। তো ওই দিন তোমাদের তাওয়াং পৌঁছাতেই কিন্তু রাত হয়ে যাবে। সো ওই দিন বেসিক্যালি তোমরা এই ডে 3-তে তাওয়াংকে কোনোভাবেই এক্সপ্লোর করতে পারবে না, জাস্ট এসে হোটেলে চেক আউট করে রেস্ট নিতে পারবে।
তাওয়াংয়ে কিন্তু আমি তোমাদেরকে অবশ্যই সাজেস্ট করবো অ্যাটলিস্ট 3 নাইটস স্টে করো, নাহলে কিন্তু তাওয়াংকে ভালোভাবে এক্সপ্লোর করতে পারবে না, এটা মিনিমাম রিকোয়ারমেন্টও বলতে পারো। তো ডে 3-তে তো আমরা তাওয়াং পৌঁছালাম, এবার ডে 4-এ আই উইল সাজেস্ট কি তাওয়াংয়ের লোকাল সাইট সিনটা করে নাও, কারণ আগের দিন তোমরা অনেকটা জার্নি করে এসছো, তো ওই দিন একটু রেস্টও হয়ে যাবে। আরামসে ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করে হোটেল থেকে বেরো, দেন যেটা তাওয়াংয়ের লোকাল সাইট সিন, তাওয়াং ওয়্যার মেমোরিয়াল, তাওয়াং ভিউ পয়েন্ট, বুদ্ধা পার্ক, এই সমস্ত জায়গাগুলো ভালো করে ঘোরো। দেন তাওয়াংয়ের মার্কেটটাকে এক্সপ্লোর করো, ভালো ভালো খাবারের অপশন এখানে পাবে, এগুলো করে। আর তাওয়াং ওয়্যার মেমোরিয়ালে কিন্তু সন্ধ্যাবেলায় একটা তোমাদের লাইট অ্যান্ড সাউন্ড শো হয়, ওটাও অবশ্যই দেখো। আর তাওয়াং মনেস্ট্রি কিন্তু ইন্ডিয়াস লার্জেস্ট মনেস্ট্রি, ইন্ডিয়াস কাম এশিয়াস লার্জেস্ট মনেস্ট্রি, তো ওটাও কিন্তু মিস করো না, ভিউটাও খুব সুন্দর পাবে ওখান থেকে। এই জায়গাগুলোকে ভিজিট করে আরামসে সন্ধ্যাবেলায় ঘুরে টুরে হোটেলে ফিরে রেস্ট করো। ডে 5-এ তোমরা যাবে তাওয়াংয়ের মাচ অ্যাওয়েটেড ডেস্টিনেশন, যাকে বললে ভুল হবে না, বুমলা পাস। বুমলা পাস কিন্তু খুব সুন্দর, তাই তাওয়াং গেলে বুমলা পাসটা অবশ্যই মিস করো না। আর বুমলা পাস যাওয়ার জন্য কিন্তু তোমাদের একটা পারমিট লাগবে, যে পারমিটটা যেদিন তোমরা যাবে তার আগের দিনই বানাতে হয়। তো আমি তো সাজেস্ট করবো যে ড্রাইভারের সাথে যাবে তাকে নিজেদের ডিটেলস দিয়ে দিও, মানে নিজেদের একটা আইডি কার্ড লাগবে, তার সাথে তোমাদের যে পারমিটটা অলরেডি করিয়েছিলে সেই পারমিটের একটা কপি দিও, তো ওরাই তোমাদের হয়ে জিনিসটা করিয়ে নেবে। নিজেরাও চাইলে করাতে পারো, তাহলে আগের দিন তোমাকে ডিএম অফিসে গিয়ে নিজেদের যে ডকুমেন্টগুলো বললাম ওই ডিটেলসগুলো, আর নিজেদের যদি ভেহিকেল নিয়ে যাও তারও ডিটেলস সাবমিট করবে। আর যেদিন যাবে সেই দিন সকালে ওই তাওয়াংয়ের যে ওয়্যার মেমোরিয়াল আগের দিন আমি বললাম ঘোরার কথা, ওখান থেকে গিয়ে পারমিটটা কালেক্ট করে দেন ইউ ক্যান মুভ টুয়ার্ডস বুমলা পাস। তো বুমলা পাসের এই ট্রিপটার জন্য একটা স্ট্যান্ডার্ড রেট আছে, দ্যাট ইজ 5,500, মানে 5,500 টাকা ওরা চার্জ করবে সারাদিনের জন্য, এটা বলতে পারো একটা ফিক্স রেট। তো একটু তোমরা বার্গেন করতে পারো। আমরা যেমন লাস্টলি 5,000 টাকায় পেয়েছিলাম, আর আমরা যে ড্রাইভারের সাথে গেছিলাম ও খুব ভালো ছিল, খুব ভালো করে আমাদেরকে পুরো ট্রিপটাতে ঘুরিয়েছে প্লাস গাইডও করেছে। তো ওর নাম্বারটা আমি স্ক্রিনে প্লাস ডিসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা চাইলে ওখান থেকে দেখতেই পারো। আর আমাদের বুমলা পাসের ট্রিপটা কিন্তু ছিল অসাধারণ, আমরা অসাধারণ ভিউ পেয়েছি, সেটার ডিটেলস ভিডিও যদি চাও আমি আই বাটনে লিঙ্ক দিয়েছি, তোমরা চাইলে দেখে নিতে পারবে। তো বুমলা পাস মানে একদম চায়নার বর্ডারটা তোমরা ওখান থেকে দেখতে পাবে। এটা কিন্তু হাইয়েস্ট মোটরেবল পাস বলা হয় অরুণাচলের। তারপরে বুমলা পাসের ওই রাস্তাতে অনেক ফ্রোজেন তোমরা লেক পাবে। আর বুমলা পাস দেখার পর যদি রাস্তা খোলা পাও সাঙ্গেসার লেক আর মাধুরী লেক, এই লেকটাও কিন্তু অবশ্যই ঘুরো, লেকটা খুব সুন্দর। সেটা হয়তো যারা আমাদের ভিডিও দেখেছো জানো, আর যারা এখনো দেখোনি এখন তোমরা চাইলে কিন্তু দেখে নিতে পারো। এই লেকটা ভিজিট করে তোমাদের মোটামুটি তাওয়াং ফিরতে ওই 4টে 4:30 মতো তো মিনিমাম বেজেই যাবে। দেন কি চাইলে তারপরে তাওয়াংয়ের মার্কেটকে একটু এক্সপ্লোর করতে পারো, কিছু শপিং করার চাইলে করে, কিছু খাওয়া দাওয়ারও অনেক অপশন তো খেয়ে দে, তারপর আবার হোটেলে ফিরে রাতটা ভালো করে রেস্ট করে নাও। এবার আসছে ডে 6-এ। আগের দিনের বুমলা টুমলা তো ঘুরে নিলে, তারপর ভালো করে রেস্টও করে নিলে, তো ডে 6-এ তাড়াতাড়ি চেক আউট করে নেবে হোটেল থেকে। তো অনেকে না ডাইরেক্ট তাওয়াং থেকে গুয়াহাটি বা তেজপুরও যায়, তো আমি সাজেস্ট করবো ওটা একটু হেক্টিক হয়ে যাবে, যদি সাথে বাচ্চা বা এজেড লোক থাকে তাহলে তো কখনোই যেও না। আমি তো নিজেও যাইনি, আমার মনে হয় একটু আরামসে ঘোরাটাই বেটার, তাহলে তোমাদের অ্যাটলিস্ট শরীরে কোনো সমস্যা হবে না। তো আমরা যেটা করেছিলাম ডে 6-এ আবার তাওয়াংয়ের হোটেল থেকে চেক আউট করে সেম রুট দিয়ে ঘুরে আমরা দিরাঙে স্টে করেছিলাম, কারণ ওই জার্নিটাও তো খুব সুন্দর। আমি বলবো তোমরা ওটা করতে পারো, কোনোভাবেই তোমাদের কোনো রিগ্রেট থাকবে না। দিরাং খুব সুন্দর জায়গা, সময় থাকলে দিরাঙে একটা দিন পুরো থাকো, দিরাংকে ভালো করে ঘুরো। তো ডে 6-এ আমরা তাওয়াং থেকে চেক আউট করে দিরাঙে এসে স্টে করেছিলাম। ডে 7-এ যদি তোমাদের কাছে হাতে সময় থাকে দিরাঙে একটু স্টে করে রিল্যাক্স করতে পারো, যদি সময় না থাকে দিরাং থেকে তাড়াতাড়ি চেক আউট করে ডাইরেক্টলি তোমরা তেজপুর গুয়াহাটি বা তোমাদের যে ডেস্টিনেশন সেখানে গিয়ে তোমরা তোমাদের ফ্লাইট বা ট্রেনটাকে ধরে নিতে পারো। আর এইভাবেই কিন্তু তোমাদের খুব সুন্দর অরুণাচল ট্রিপটা অনেক ভালো ভালো মেমোরির সাথে কিন্তু শেষ হয়ে যাবে। তো আবার আমি সাজেস্ট করবো অরুণাচল ফার্স্ট টাইম গেলে অবশ্যই আগে ওয়েস্ট পার্টটা যাও, যেটা তোমাদের টাউন সাইডে পড়বে। এটাই ছিল আমাদের ডে ওয়াইজ ট্যুর প্ল্যান। তো আশা করি যে যে ইম্পর্টেন্ট ইনফরমেশনটা দরকার একটা জায়গা ঘোরার জন্য সেগুলো অলরেডি তোমরা পেয়ে গেছো। সো এগুলো বাদেও যেটা আমাদের মাথায় একটা থাকে না যে ওভারঅল আমাদের কতটা খরচা হলো, সো
খরচাটা প্রথমেই যেটার উপর ডিপেন্ড করে সেটা হচ্ছে তুমি তেজপুর বা গুয়াহাটির কীভাবে যাবে। যেমন আমি ফ্লাইটে গেছিলাম, তো আমার একটা আলাদা ফ্লাইট ফেয়ার লেগেছিলো। সো ট্রেনে গেলে ট্রেনের কোন ক্লাসে যাচ্ছে, লাইক স্লিপারে গেলে কম খরচা হয়ে যাবে, তারপর 3 টায়ার 2 টায়ার না 1 AC, এটা তোমাদের উপর, তাই জন্য আমি ছেড়ে দিচ্ছি। তোমরা যেভাবে যাবে খরচার সাথে এটা একটু অ্যাড করে তোমরা দেখে নিতে পারো যে টোটাল কত লাগছে। সো পৌঁছানোর পরে এবার আসি যে কীভাবে আমরা ঘুরবো। তো ট্রান্সপোর্টেশনটার খরচাটাই মেন। সো আমরা বাইকে ঘুরেছিলাম, তাই আমাদের খরচাটা অনেকটা কম হয়েছিল। আমাদের নিজেদের বাইক ছিল, তো আমাদের জাস্ট ওই পেট্রোলের খরচায় লেগেছিলো। আমি ধরে নিচ্ছি তোমাদের নিজেদের বাইক নেই, বাইক রেন্ট নিতে চাইলেও কিন্তু গুয়াহাটিতে ওই পার ডে অ্যারাউন্ড 1000 রুপিসে কিন্তু বাইক পেয়ে যাবে, প্লাস পেট্রোলের খরচা। তো আমি যদি ধরি তোমরা 7 দিনের মতো ঘুরছো, তো 7000 প্লাস আমি আরও 5000 যদি পেট্রোলের খরচাও ধরি, তাও ওই 13-14 হাজার টাকার মতো কিন্তু তোমাদের এই ট্রান্সপোর্টেশনে হয়ে যাবে তাহলে। আর যদি তোমরা একটা গাড়ি ভাড়া নিতে চাও, 4 সিটার গাড়িগুলোর জন্য অ্যারাউন্ড 5 to 5.5K মিনিমাম পার ডে তোমাদের খরচা হবে। আর যদি ইনোভা টাইপের গাড়ি চাও 6 to 6.5K পার ডে হিসাবে তোমাদের খরচা হবে। এবার এটার খরচাটা পার হেড কত সেটা ডিপেন্ড করছে যে তোমরা কতজন যাচ্ছ। সো একটা গাড়িতে যদি 4 জন যাওয়ার 5000 টাকা করে তোমাদের লাগে, তাহলে 5 into 7 তোমাদের 35, তো 35K ডিভাইড করে দিতে পারো বাই 4, তো অ্যারাউন্ড তোমাদের ওই 7 থেকে 8 হাজার টাকা পার পার্সন হিসাবে লাগবে। এবার যদি তোমরা এটা ট্রাভেলারে যাও, তাহলে কিন্তু তোমাদের খরচাটা অনেক কম হবে। ট্রাভেলার মোটামুটি 7 থেকে 8 হাজার পার ডে হিসাবে শুরু হয়ে যায় ওদের রেট। তো ওই হিসাবে তোমরা খুঁজতে পারো, যত সিটার লাগবে সেই অনুযায়ী তোমরা ট্রাভেলার বুক করবে, তাহলে কিন্তু ট্রান্সপোর্টেশন খরচাটা তোমাদের পার পার্সন মোটামুটি 5 থেকে 6 হাজারের মধ্যে কিন্তু হয়ে যাবে। এবার আসা যাক হোটেলে। একটা ডিসেন্ট হোটেল ফর 2 মোটামুটি তোমাদের 2000 পার ডে হিসাবে চার্জ করবে। তাহলে আমি 7 দিনের জন্য ধরছি, তোমাদের 14,000 মতো খরচ হবে। খাবারের খরচ আমি 7 দিনে খুব ভালোভাবে ধরে রাখলেও আমি ধরতে পারি ওই অ্যারাউন্ড তোমাদের 10,000 মতো খরচ হবে। আর এটা ছাড়াও মিসেলিনিয়াস এই সাইট সিনের কস্ট আদার্স আমি আরও 5000 এক্সট্রা ধরে নিচ্ছি। তো মিনিমাম যদি আমি হিসেব করি, এখানে তোমাদের দুজনের জন্য অ্যারাউন্ড ওই পৌঁছানোর খরচটা বাদে 40 থেকে 45,000 কিন্তু খরচ হবে। এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছ, এটা আমাদের ওভারঅল যে এক্সপেন্স হয়েছিল তার একটা ব্রেকডাউন তোমাদের সাথে শেয়ার করলাম। সো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদেরকে অনেক অনেক সাপোর্ট করো। তোমাদের এরকম সাপোর্ট পেলে কিন্তু আমরা আরও এরকম ভালো ভালো ভিডিও তোমাদের জন্য আনতে পারবো। তাহলে আজকের মতো টাটা বাই বাই। ট্রিপকেও কিন্তু খুব তাড়াতাড়ি আসবে তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে।